আসসালামু আলাইকুম। অ্যাফেয়ার্স বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সে হলো ডাকসু এবং জাকসুর নির্বাচন নিয়ে। এই নির্বাচনে বড় বড় দলগুলির ভরাডুবি হয়েছে। আমরা আজকে আলাপ করব সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদের সঙ্গে। আচ্ছা সজীব মাহমুদ, এই যে ডাকসুর নির্বাচনটা হলো, মানুষ অনেকেই মনে করছে বড় বড় দলগুলির থেকে নেতৃত্ব আসবে, বিশেষভাবে বিএনপি, কিন্তু এই যে পরিবর্তনটা, এটার কারণটা কি? এখানে দেখেন, আপনার সবাই মনে করেছে বিএনপি, এনসিপি আছে, আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল, যেমন আমাদের ঢাকা ইউনিভার্সিটির আবিদ, হ্যাঁ, ছাত্র দলের আবিদ, যে কিনা আপনার ভিপি প্রার্থী ছিল বিএনপি থেকে, সে কিন্তু আলটিমেটলি মানে বলা যায় যে বিশাল ব্যবধানে তার পরাজয়। এটার অন্যতম কারণ আমি মনে করি যে জনমনে বিএনপির প্রতি একটা বিদ্বেষ, বিএনপির প্রতি মানুষের একটা অনাস্থা, এই যে বিভিন্ন রকম চাঁদাবাজি, লুটতরাজ, অন্তর্কন্দল, আপনার মারামারি, খুনাখুনি, রাহাজানি, মানুষ এগুলোকে বিএনপির সাথে রিলেট করছে। এখন অনেকেই বলবে যে এখানে তো আপনারা ছাত্রদের কথা বলছেন, কিন্তু ছাত্ররা তারা তো কারো না কারো পরিবারের সন্তান, এবং তারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা এই পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে আসে। তো অবশ্যই বিএনপির অনেকে বলবে গুজব, অনেকে বলবে এগুলোর সাথে বিএনপি সরাসরি সম্পৃক্ত নয়। তবে একটা জায়গায় সবাই কিন্তু বিএনপির যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন এবং সাধারণ জনগণ, তারা কিন্তু একটা জায়গায় একমত। সেটা কি? সেটা হচ্ছে যে বিএনপি তাদের নিজেদের নেতাকর্মীদের কন্ট্রোল করতে পারছে না। ঘটনা যা ঘটছে এর ভিতরে অনেকাংশেই দেখা যাচ্ছে যে আপনার বিএনপি রাজনীতির সাথে জড়িত। তো এই বিষয়টা বিএনপি যেহেতু কন্ট্রোল করতে পারছে না, এজন্য আমি মনে করি যে এই দুই যে ইউনিভার্সিটি আমরা দেখলাম, জাকসু এবং ডাকসু নির্বাচনে যে ফলাফল, এই যে শিবিরের ভূমিধস বিজয়, এখানে আমি মনে করি যে শিবিরের থেকেও বড় ভূমিকা বিএনপির ব্যর্থতা। এটা মানুষের কনফিডেন্স নিতে, মানুষের আত্মবিশ্বাস অর্জনে তারা ব্যর্থ। এবং একটা জিনিস খুব খারাপ লাগলো, চক্ষু কটু, যে সাবেক ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখতাম অনেকে যে আপনার তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, হ্যাঁ, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, উনি বিভিন্ন সময় বলতো আমার কাছে তথ্য আছে, আমরা জিতবো, আমার কাছে স্ট্যাটিস্টিক্স আছে। এই ধরনের প্র্যাকটিস কিন্তু এবার আমরা দেখলাম যে এই ছাত্র নির্বাচনেও বিএনপির পক্ষ থেকে নানা রকমের স্ট্যাটিস্টিক্স, নির্বাচনের দিন সকালবেলা একটা স্ট্যাটিস্টিক্স বললো যে আবিদ 80% ভোট পাবে, এবং বিভিন্ন জায়গায় বললো যে তারা জরিপ করে দেখেছে তারা বিজয়ী হবে। এই জিনিসগুলি আমি মনে করি যে ভোটাররা ভালোভাবে নেয়নি। বিএনপির যে ছাত্র দল আবিদের যে প্যানেলটা, এই প্যানেলটার তো আমি দেখলাম ওদের যে পরিস্থিতি, ওরা ওভার কনফিডেন্স ছিল, কিন্তু একটা নির্বাচনে এইভাবে ওভার কনফিডেন্স থাকা কি ঠিক? এবং দেখেন, নতুন বাংলাদেশের অভিযাত্রায় ডাকসু নির্বাচন আগামী জাতীয় নির্বাচনের একটা মানে কি বলে শুভ সূচনা হলো। এই শুভ সূচনায় বিএনপির এই যে এই ধসটা কিভাবে কভার করবে বিএনপি? তো বিএনপির জন্য একটা বিরাট পরাজয় আমি মনে করি। বিএনপির জন্য অবশ্যই এটা একটা ম্যাসিভ মোরাল লস। হ্যাঁ, মোরালি বিএনপি হেরে গেছে। এখানে আপনাকে একটা জিনিস দেখতে হবে যে বিএনপির এবং বিএনপির সাথে যারা জড়িত তাদের যে পলিটিক্স, এই রাজনীতিটা কিন্তু ব্যাকডেটেড পলিটিক্স হয়ে গেছে এখন। এই যে অপোনেন্টকে ব্লেম করা, অপোনেন্টের ব্যাপারে রিউমার ছড়ানো, অপোনেন্টকে ইন্টিমিডেট করা। আমরা ডাকসু নির্বাচনে কি দেখলাম? ভোট চাইতে ভোটারের বাবা মার কাছে ফোন দিচ্ছে। হোয়াট কাইন্ড অফ ননসেন্স! আমরা কোথায় বাস করছি? একটা ছাত্র সংসদ নির্বাচন, সেখানে ছাত্রকে কনভিন্স না করে আপনি ছাত্রের ফ্যামিলিতে ওই যে অতি উৎসাহী হয়ে কিছু লোকজন, তারাই কিন্তু মূলত, আমরা কি জানি? আমরা জানি বিএনপি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। আমরা জানি বিএনপি বাংলাদেশের বিভিন্ন আন্দোলনে, সেই এরশাদ পতনের আন্দোলনে, পরবর্তীতে আপনার 1/11-এর সময়, পরবর্তীতে 1/11 পরবর্তী সময়ে স্ট্রাগল, এবং সর্বশেষ 24-এর যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেখানেও বিএনপির ছেলেপেলেরা, বিএনপির নেতাকর্মীরা সক্রিয় ছিল। কিন্তু তারা এই অতীতের সব শিক্ষা ভুলে যেয়ে আওয়ামী লীগ যে রাস্তায় গেছে সেই রাস্তায় ওনারাও যাচ্ছে। ওয়াই? নতুন প্রজন্মকে তারা ইনক্লুড করে নাই, তারা ইনক্লুসিভ পলিটিক্স করছে না। পেশাজীবীদের সাথে, বিভিন্ন চাকরিজীবীদের সাথে তারা কানেক্ট করছে না। তারা জনবিচ্ছিন্ন একটা দল হয়ে গেছে। তাদের এমন একটা ভাব
ফেসবুক খুললেই দেখি বিএনপির লোকজন বলতেছে যে ওই যে মানে যারা নতুন তাদের প্রতি একটা তাদের বিদ্বেষ, যে এরা নব্য, এরা বহিরাগত। এই ধরনের মেন্টালিটি পরিত্যাগ করতে হবে। মেধার মূল্যায়ন থাকতে হবে। শুধুমাত্র যারা স্ট্রাগল করেছে, যারা বিএনপির দুঃসময়ে জেলে গেছে, কষ্ট পেয়েছে, সুদূরকে যদি এখন তাদেরকেই মূল্যায়ন করেন, তাহলে যে বাকি যারা আছে তারা লেফট আউট ফিল করবে এবং তাদের সাপোর্ট আপনি পাবেন না। এবং এটার একটা প্রতিফলন আমরা শুধু দেখলাম জাকসু এবং ডাকসুতে। ধরেন এই যে ডাকসু যে নির্বাচনে 78.33% ভোট কাস্ট হয়েছে, কত ডিফারেন্স বিএনপির সঙ্গে আর ছাত্র দলের সঙ্গে এবং শিবিরের। শিবির পাইছে আপনি মনে করেন 14,082 ভোট, 42 ভোট, আর আবিদ পাইছে 5,708 ভোট। এত ডিফারেন্স আমরা আসলে সাধারণ মানুষ হিসাবে বা সাধারণ হিসাবে আমরা বুঝতে পারি না এত ডিফারেন্সটা কেন হলো। এইটা কিন্তু অনেকের মনে একটা সন্দেহ হচ্ছে। না, এখানে দেখেন আপনি কোনটা ইন্ডিকেট করতে যাচ্ছেন আমি বুঝতে পারতেছি। আপনি বলতে চাচ্ছেন এখানে কোনো অনিয়ম আছে কিনা, কোনো যোগসাজশ আছে কিনা, কোনো রকম কোনো মেকানিজম আছে কিনা, যেটা আবিদ বলেছে যে মেকানিজম আছে। দেখেন, মেকানিজম থাকতে পারে, কিন্তু রাজনৈতিকভাবে আপনাকে মেকানিজমও প্রতিহত করার প্রস্তুতি রাখতে হবে। আপনি কেন পারলেন না? এরা তো বোকা না। এবার আমরা একটু আরেকটা প্রসঙ্গে আসি। এই যে আজকে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল অনেক মানে প্রতীক্ষার পরে কিন্তু ফলাফলটা স্বতন্ত্র প্রার্থী বিজি হলো। এখন এই যে ওখানে দেখা গেল 25টি পদের মধ্যে 20টি পাইছে শিবিরের। হ্যাঁ, ঢাকায় 12টার ভিতরে 9টা। স্বতন্ত্র প্রার্থী যে তিনি সহ হয়েছেন ভাই ভিপি হয়েছেন আব্দুর রশিদ জিতু। আবার জিএস হয়েছে ছাত্র শিবিরের মাজহারুল ইসলাম, এজিএস ফেরদৌস আল হাসান, এবং মেয়েদের মধ্যে হয়েছে আয়েশা সিদ্দিকা মেঘলা। এখানেও একটা নির্বাচনে বিএনপি বর্জন করলো, আরও 4টা যে দল ছিল তারাও বর্জন করলো। কেন হলো এরকম অরাজকতাটা? দেখেন, এখানে তো এটা অস্বাভাবিক ব্যাপার না এটা? এখানে আমি মনে করি অবশ্যই নির্বাচনের সাথে যারা জড়িত ছিল, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, যারা কমিশনার ছিলেন, তাদের ব্যর্থতা আছে। কিন্তু একটা জিনিস আপনি দেখবেন যে সাধারণ শিক্ষার্থীদের যে রিয়াকশন, আমি রোকায় হলের রিয়াকশন দেখলাম ডাকসুতে। আজকে জাকসুর সময় আমি ওখানে জাকসুর যারা স্টুডেন্ট আছে, ওই আপনার সাধারণ যারা ভোটার, যারা ভোট দিয়েছে, এই শিক্ষার্থীদের রিয়াকশন দেখলাম। রিয়াকশন দেখে কিন্তু মনে হচ্ছে না যে তারা নিরাশ হয়েছে কিংবা তারা ভোট দিয়েছে এক জায়গায়, রেজাল্ট অন্যরকম হয়েছে। তারা যেভাবে ভোট দিয়েছে সেই ভোটের প্যাটার্নেই রেজাল্ট হয়েছে। 2-1টা অনিয়ম হতে পারে। আর এই যে ভোট বর্জনের রাজনীতি, এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আপনি ভোট বর্জন করবেন কেন? আপনি সারাদিন ভোটের সাথে জড়িত ছিলেন, আপনি ক্যাম্পেইনিং করলেন, আপনি নির্বাচনের দিন 4টা পর্যন্ত আপনি নির্বাচন দেখলেন। আপনি যখন বুঝলেন আপনার হার অনিবার্য, আপনি তখন কি করলেন? এই ডাকসুর সময় রাত 10টার সময় আপনি যে ভোট বর্জন করলেন, ফলাফল প্রত্যাখ্যান করলেন। এই পলিটিক্স থেকে বের হয়ে আসতে হবে। এই যে হারলে সূক্ষ্ম কারচুপি, এই প্র্যাকটিস কিন্তু বাংলাদেশে শুরু করেছিল শেখ হাসিনা। সে বলল যে এখানে সূক্ষ্ম কারচুপি হয়েছে, অথচ দেয়ার ইজ নো প্রুফ। এভাবে এভিডেন্স ছাড়া কথাবার্তা বললে জনগণ আপনার থেকে আরো বিচ্ছিন্ন হবে। যতটুকু সিম্প্যাথি আপনার জন্য ছিল, ততটুকু সিম্প্যাথিও থাকবে না। এই রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে, জাতীয় নির্বাচনের কথা চিন্তা করতে হবে। আপনাকে চিন্তা করতে হবে যে এই জাতীয় নির্বাচন যদি না হয়, আর যে বাংলাদেশের এখন নির্বাচন কমিশন, এর উপরেও তো আমাদের কনফিডেন্স নেই। এই যে যেমন আমাদের দেশে দেখেন, এই সংস্কৃতিটা আসলে আমরা চেয়েছিলাম এই জুলাই আগস্টের পরে আমাদের যে পরিবর্তনটা, এখানে যে গণতান্ত্রিক চর্চা, আমি ভাবছিলাম যে হার জিত তো থাকবেই, কিন্তু এই যে বর্জন না করে বা নির্বাচনে হেরে যাব জেনে একে অপরকে দোষারোপ করা, কমপ্লেইন করা, আমরা এরা তো পারে যে ঠিক আছে ওয়েলকাম জানাচ্ছি, তুমি পাস করছো, খালাস, তোমার সাথে আমরা আছি, তুমি কাজ করো। এই উদারতা থাকলে মনে হয় জনগণ আরো খুশি। এই যে একটা মেন্টালিটি যে আমি দেশের জন্য, দশের জন্য কাজ করব, আমি আমার বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করব, কিন্তু আমাকে আগে আসন দিতে হবে, আমাকে আগে চেয়ার ছেড়ে দিতে হবে। আমি যদি চেয়ার না পাই, আই ডোন্ট কেয়ার, আমি কাজ করব না। কেন? এখানেই তো আসলে রাজনীতিবিদরা পার্থক্যটা দেখছেন। এই জায়গাটাই যারা সিনিয়র রাজনীতিবিদ তারা কিন্তু এটা বলছেন যে শিবিরের যারা কর্মী আছেন, শিবিরের প্যানেল থেকে যারা নির্বাচন করলেন, স্বতন্ত্র থেকে যারা নির্বাচন করলেন, তারা গেল 1 বছর এই সাধারণ ছাত্রছাত্রীদের সাথে মিশেছেন। আর বিএনপি ডাকসু নির্বাচনের 20 দিন আগেও জানে না ক্যান্ডিডেট কে হবে।
নোবডি নোজ ওয়াই। এত বড় একটা দল, আপনার তো 5 বছর পরে কি হবে সেটার প্ল্যান থাকতে হবে, আপনার নেতৃত্ব তৈরি করার ফ্লোচার্ট থাকতে হবে, আপনার সেই মেকানিজম থাকতে হবে। এখন আমি আবারও এক কথায় ফেরত যাই যে বিএনপি এখন পর্যন্ত আমাদেরকে হতাশ করেই এসেছে। তাদের 2-1 নেতার কথায় সারা দেশের মানুষ বিরক্ত। আবার এটাও আসছে আলোচনা, আমি দেখছি অনেকে বলছে বক্তব্যে, বিএনপির নেতারাও অনেকে বলছে এটা শিবিরের সঙ্গে আওয়ামী লীগ মিশে শিবিরকে জিতাই দিছে, এরকম কথাও কিন্তু হতে পারে। সেটা যদি হয় সেটা রাজনীতি, সেটা রাজনীতি। আওয়ামী লীগের সাথে শিবিরের আগে ঐক্য হয়নি, হয়েছে। বিএনপি শিবিরের সাথে ঐক্য হয়নি, এই জামাত ইসলামের সাথে বিএনপি ক্ষমতায় আসেনি, এসেছে। তো আপনি হঠাৎ করে 5ই আগস্টের পরে আপনি হঠাৎ করে মানে বিএনপি এবং জামাতের ভিতরে আমরা, এবং এটা নিয়ে আমরা এই টকশোতেও আগে বলেছি যে বিএনপি জামাতের ভিতরে যে বিদ্বেষ, সেটা দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। না, আমি এই 1 বছরে যে বিএনপির যে নেতৃবৃন্দরা যে বক্তব্য রেখেছে বিভিন্ন তাতে একটু অহংকারটা একটু বেশি দেখেছি, বেশি অহংকার, ওভার কনফিডেন্স। এটা বোধহয় ছাত্রদের ভিতরে, জনগণের ভিতরে কাজ করতেছে। আর আপনি দেখবেন না, জায়গায় জায়গায় বিভিন্ন রকম অ্যাপয়েন্টমেন্ট, আমাদের বিভিন্ন সরকারি বিভিন্ন জায়গার বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টে এই যে তদবির বাণিজ্য, এই যে বিএনপির লোক বসানোর, প্রশাসনের লোক বসানোর একটা আপনার কি বলবো প্রয়াস, এই জিনিসটা সাধারণ মানুষ বোঝে, সাধারণ মানুষ জানে। এখন তথ্য প্রযুক্তির সময়, যে জনগণ এখন অনেক সচেতন, জনগণের এখন আর ইংলিশ, বাংলা, ফার্সি, জাপানিজ শেখা লাগে না। একটা আইফোন থাকলে, একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলে তারা যে কোনো ভাষা ট্রান্সলেট করে নেয়। তেমনি আপনি বাংলাদেশের মানুষের দেখবেন খালেদা জিয়ার ব্যাপারে, ম্যাডামের ব্যাপারে সবার একটা সফট কর্নার আছে, সবার একটা সফট কর্নার আছে। অথচ খালেদা জিয়ার আদর্শ, খালেদা জিয়ার যে আপোষহীনতা, ওনার যে আপোষহীন নেত্রী হিসেবে ওনার যে পরিচয়, এই জিনিসটাকে ক্যাপিটালাইজ না করে, কথা শুনলেই বোঝা যাচ্ছে যে ওদের নিজেদের ভিতরে কোনো সমন্বয় নেই। অনেক জায়গায় সেরকম একটা দলের উপরে মানুষ কনফিডেন্স কিভাবে রাখবে? আমি যতটুকু জানি, আপনি সক্রিয়ভাবে না হলে বিএনপি রাজনীতির সাথে আপনি ছাত্র জীবন থেকে জড়িত। জি জি। আপনি বলেন যে আপনার 80-এর দশকে, 90-এর দশকে এবং আর্লি 2000-এ বিএনপির যে রাজনীতি ছিল, সেই রাজনীতির সাথে এখনকার রাজনীতির কোনো মিল আপনি খুঁজে পাবেন? কোনো মিল নাই। এখন আমি যেটা দেখলাম রাস্তাঘাটে বা বিএনপির নেতৃত্বের মধ্যে কারিশমা নাই, মানে আইডিওলজিটা চেঞ্জ হয়ে গেছে এদের। যেমন ধরেন এই ডাকসু নির্বাচনে যে দাঁড়াইছে, আপনার ভিপিতে দাঁড়াইছে আবিদ, ওর মধ্যে আমি বিশ্বাস করা, এটা খারাপ বলো, আমি কারিশমা দেখি নাই। মানুষের সাথে যে মেশার যে একটা প্রবণতা, মেশার যে একটা ইচ্ছা, এই জিনিসগুলো আমি একটু দূরত্ব। সে কিন্তু একজন জুলাই যোদ্ধা, সে একজন সমন্বয়। হ্যাঁ, সে বলছে তো কাউকে ছেড়ে যাবেন না। এখন এখানে দেখেন, আজকে আবার ওই যে বাংলাদেশের ক্রিকেট খেলা হচ্ছে, তো ক্রিকেটেও একটা কথা আমি বলি যে আপনি যখন একজন খেলোয়াড়কে তার স্বভাবসুলভ খেলা খেলতে দিবেন না। আমরা দেখেছি যখন তামিম ইকবালকে নিয়ে বিভিন্ন রকম কোচ বিভিন্ন এক্সপেরিমেন্ট করেছে, তার পারফরমেন্স সাফার করেছে। আপনি আবিদকে ছেড়ে দিতেন, আবিদের এক্সপেরিয়েন্স, জুলাই মাসে, অগস্ট মাসে তার যে স্ট্রাগল, তার ডিবি অফিসে আটকে রাখার যে গল্প, এই গল্প সে সাধারণ মানুষকে বলতো, সাধারণ ভোটারদেরকে বলতো। তাকে, সে একজন হিরো, অথচ তাকে হিরো হিসেবে আপনি ফুটে হিরো হিসেবে এক্সপ্রেস করতে না দিয়ে তাকে আপনি এক্সপ্রেস করেছেন দলের একটা শোপিস হিসেবে, দলীয় প্রোপাগান্ডা, দলীয় এজেন্ডা আপনি তার মুখ দিয়ে বলেছেন। এই জিনিসটা সাধারণ শিক্ষার্থীরা ভালোভাবে নেয়নি। তার যে আসল পরিচয়, সে যে একজন সমন্বয়ক, সে যে একজন জুলাই যোদ্ধা, এই বিষয়টা নিয়ে তাকে ক্যাপিটালাইজ করতে দেন নাই। তাহলে বুঝতে হবে যে সিনিয়র নেতাদের কথা ছাড়া তো আর আবিদ যে যা করেছে সেটা করে নাই। আবিদ সিনিয়র নেতাদের পরামর্শই করেছে। তো এরকম একটা দল থেকে, এত সিনিয়র নেতা থেকে কি লাভ, তারা যদি একটা জুনিয়র নেতাকে যে ডাকসুর নির্বাচন করবে। আপনি জানেন এই যে ডাকসুর, অতীতের ডাকসুর ফলাফল আপনি দেখেন, যারা ডাকসুর ভিপি হয়েছে, জিএস হয়েছে, তারা বাংলাদেশের এবং তৎকালীন পাকিস্তানের সময় পাকিস্তানের সরকারে বিভিন্ন রকম ভূমিকা রেখেছে। তারা ঐতিহাসিক, তারা ফেমাস রাজনীতিবিদ হয়েছেন, তারা এমপি হয়েছেন, তারা মন্ত্রী হয়েছেন, ভাইস প্রাইম মিনিস্টার হয়েছেন, ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, হ্যাঁ, ডেপুটি প্রাইম মিনিস্টার হয়েছেন। তাহলে এটা কিন্তু কোনো ছেলে খেলা না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটার এই এপিসোডে আপনাদের কমেন্টস আশা করি ভালো হোক আর মন্দ হোক, যেটাই আপনাদের কমেন্টস করবেন, এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে।